হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো ট্রেলার নিয়ে কথা বলবো এবং তার সাথে কয়েকটা লেটেস্ট আপডেটসও শেয়ার করবো। প্রথমে আপডেটস গুলো নিয়ে কথা বলিনি। নো এন্ট্রি 2 থেকে শোনা গেছিল বরুণ ধাওয়ান বাদ পড়েছে, তিনি ছেড়ে দিয়েছেন ছবিটা। বাট এখন শোনা যাচ্ছে না, এটা রিউমার্স ছিল পুরোপুরি। বনি কাপুর নিজে কনফার্ম করেছেন যে বরুণ ধাওয়ানও এই ছবির পার্ট হতে চলেছেন এবং অর্জুন কাপুরও থাকবে। অর্জুন কাপুর তো থাকবেই, বনি কাপুর বাবা। বাট বরুণ ধাওয়ান আর কি ছবি ছেড়ে যায়নি। কিছু ভেড়িয়া 2 এর সাথে ডেট ক্ল্যাশ কিছু করছিল, বাট সেই জিনিসপত্রগুলো সর্ট আউট করা হয়ে গেছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে জাহ্নবী কাপুরকে কেন্দ্র করে। তো জাহ্নবী কাপুর জাসলিন কে রিন বলে যিনি ডিরেক্টর আছে, যিনি হচ্ছে ডার্লিংস এর ডিরেক্টর, তার সাথে কোলাবোরেট করতে চলেছেন। একটা সিনেমা হবে, যে সিনেমাটা বিষয়বস্তু হবে বিয়েকে কেন্দ্র করে। এবার দেখা যাক, ডার্লিংসেও কিন্তু ম্যারেজই ছিল সেন্টার জিনিস, সেটাকে নিয়ে একটা ডার্ক কমেডি ছিল। তো দেখা যাক এই ছবির বিষয়বস্তু কিরকম হয় এবং টোনটা কিরকম হয়, ডার্ক কমেডি হয় নাকি অন্যরকম হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। তবে আলিয়া ভাট দারুণ একজন অভিনেত্রী, সেই ছবিতে দারুণ পারফরমেন্স দিয়েছিল। জাহ্নবী কাপুর কিরকম করে সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে ব্যাটল অফ গালওয়ানকে কেন্দ্র করে। তো সালমান খানের এই ছবিতে অরিজিৎ সিং এর গান থাকতে চলেছে, এটা সালমান খান নিজে কনফার্ম করে দিয়েছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে থালাপতি বিজয়ের আপকামিং ছবি জননায়ককে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে বাগবন্ত কেসারির অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটাই আমরা শুনতে পাবো। মেকার্সরা সেটার রাইটস কিনে নিয়েছে, মানে রিমেক রাইটস তো কিনেইছে, তার সাথে বিজিএম এর রাইটসও কিনে নিয়েছে এবং সেটাকেই তারা ইউজ করবে এই ছবির মধ্যে। আর ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে অক্ষয় কুমারকে কেন্দ্র করে। তো সংক্রান্তি কি বাস্তু নামে রিমেক করবেন অক্ষয় কুমার, এরকম একটা আপডেট উঠে এসেছিল। বাট শোনা যাচ্ছে সেটা রিউমার ছিল, সেটাও অ্যাকচুয়াল নয়। আনিস বাগমের সাথে অক্ষয় কুমার কোলাবোরেট করছে, বাট সেটা একটা অন্য সিনেমা হবে, একটা অরিজিনাল ফিল্ম হবে। তিনি কোনো রিমেক করছেন না, এই ছবিটা রিমেক পার্টিকুলারলি তিনি করছেন না, এরকমই আপডেট উঠে আসছে। এবার যদি আমরা ট্রেলার গুলো নিয়ে কথা বলি, সব থেকে প্রথমে আমরা কথা বলবো হচ্ছে দে দে প্যার দে 2 এর ট্রেলার নিয়ে। এবার দেখুন, দে দে প্যার দে 1 এর যদি ট্রেলার দেখেন, অনেকটা বড়, 3 মিনিটের উপর। অ্যাকচুয়ালি আই থিঙ্ক দে দে প্যার দে 2 এর ট্রেলারের থেকে ওর ট্রেলারটা বড় ছিল। তো এখানে বেসিক্যালি গল্পটা পুরোটাই দেখিয়ে দেয় ওরা। আমি দেখলাম যে আমি দুটো ট্রেলার 1টাও চালিয়ে দেখছিলাম, মানে পার্ট 1 এর ট্রেলারটাও চালিয়ে দেখছিলাম। তো গল্পটা পুরোটা তখনও গিভঅ্যাওয়ে করে দিয়েছিল, এখনো তাই করে দিয়েছে। গল্পটা ইম্পর্টেন্ট নয়, রাদার মোমেন্টস গুলো কিরকম, হাসাতে পারছে কিনা। তো আমার দেখুন স্টিল মনে হয়েছে যে পার্ট 1-এ যে হিউমারটা ছিল, ইভেন ট্রেলার লেভেলেই বলছে, কিন্তু সিনেমা লেভেলে বলছে এই সিনেমাটাতে দেখিনি, সেটা আরো বেটার ছিল। ঠিক আছে, আলোকনাথের সাথে যে কেমিস্ট্রি, বা যে ঠাকুমাকে দেখবেন সোনুকি টিটুকি সুইটিতে দেখায়, যাকে আর কি এখানে অজয় দেবগনের মা হিসাবে দেখিয়েছিল দেতে পেয়ার দিতে, তাদের পারফরমেন্স কিন্তু আরো বেশি মজা ছিল। এবং একটা বিজিএম ছিল পার্টিকুলারলি, যেটা আমি এক্সপেক্ট করছিলাম পার্ট 2 এর ট্রেলারও থাকবে, সেটা ওরা রাখেনি। একটা মিউজিক ছিল, সেই পার্টিকুলার মিউজিকটা ট্যান 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 ট্যান, ওই মিউজিকটা যে মজাটা ছিল, সেইটা আর কি পার্ট 2 এর ট্রেলারে ওরা রাখেনি। দেখা যাক ছবির মধ্যে থাকে কিনা। আর ওখানে জিমি শার্গিলকেও বেশি ইন্টারেস্টিং লাগছিল। ঠিক আছে, এবং পার্ট 1 এর ট্রেলারের মধ্যে ওরা একটা জিনিস খুব সুন্দর ক্রিয়েট করতে পেরেছিল, সেটা হচ্ছে কি একটা ভার্সেস, মানে যেটা লাভ রঞ্জনের সিনেমার ইউএসপি হয়ে থাকে, একটা ভার্সেস হয়, যে সোনুকি টিটুকি সুইটিতে কি যে কার্তিক আরিয়ান ভার্সেস নুসরত বারুচা, এরকম যে ব্যাপারটা। তো সেই জিনিসটা কিন্তু ওখানে তাবু ভার্সেস রাকুল প্রীতের ছিল। তো অজয় দেবগন মাঝে ফেসে গেছে, একজন এক্স ওয়াইফ, একজন হচ্ছে প্রেজেন্ট গার্লফ্রেন্ড, তাদের মাঝে ফেসে গেছে। এবার এই ট্রেলারটার মধ্যেও কিন্তু ফানি মোমেন্টস আছে, বাট এই ভার্সেস ব্যাপারটা অত ভালো করে এস্টাবলিশ হয়নি এটার মধ্যে। কমেডিটা অতটা ভালো নেই, যেটা পার্ট 1 এর ট্রেলারের মধ্যে ছিল। ওই মিউজিকটা মিসিং মনে হচ্ছে। আর যেটা বললাম, একটু হিউমার কোশ্চেনটা আমার পার্ট 1 এর তুলনায়, ট্রেলারের তুলনায় এটাতে একটু কম লেগেছে। বাট কিছু মোমেন্টস আছে যেরকম দারুণ ওয়ার্ক করেছে। এক তো হচ্ছে ওই যে অজয় দেবগনকে নিয়ে যে মেটা হিউমারটা রয়েছে, সেটা গাড়ি থেকে নামার বিষয়টা হোক সিঙ্গামের মতো, বা ওই যে জিনিসপত্রগুলো, ওগুলো খুব মানে ইন্টারেস্টিং লেগেছে। বা ওই যে দুটো পায়ে এরকম স্প্রেড করে আসছে, বলছে মানে 30 সাল পেলে তো তব তো पैदा नहीं हुई थी না। আর আরেকটা মজার জিনিস লিখেছি, জাভেদ জাফরি ছবির মধ্যে ওর বন্ধু করছে, আর ওর যে ছেলে মিজান জাফরি এই ছবির মধ্যে অজয় দেবগনের কম্পিটিশন। ঠিক আছে, তো সেই ব্যাপারগুলো ইন্টারেস্টিং লেগেছে। আর ওই যে ডায়লগটা যে ভাবিজি, তখন বলছে ভাবিজি, তখন বলছে মাম্মিজি, তো ওই জায়গাটা হেবি মজা লেগেছে। তো মোমেন্টস ওয়ার্ক করেছে। আমার মনে হয় আরেকটু যদি মাধবন বা এর মধ্যে, প্রথমে এই মাধবনের চরিত্রটা অ্যাকচুয়ালি অনিল কাপুরের করার কথা ছিল, এবং আমার মনে হয় তখন আরো বেশি অ্যাক্ট হতো ব্যাপারটা। যেহেতু অনিল কাপুরের ডেটস এর কিছু ইস্যু হয়েছিল, তাই জন্য মাধবনকে নিয়েছিল, যেহেতু সেই সময় শয়তান করছিল। এবং মাধবন যেহেতু অ্যাকচুয়ালি অজয় দেবগনের থেকে বয়স একটু কম আর কি, তো বাট যাই হোক, মানে মাধবন এবং অজয় দেবগনের মধ্যে আমি ব্যান্টার্স গুলো আরেকটু বেশি এক্সপেক্ট করছিলাম। বাট কমিক মোমেন্টস এখানেও বেশ ভালো ভালো কিছু রয়েছে, যেগুলো বেশ মজা লাগে। মেনলি মাধবনের যে ওয়াইফ, তার সাথে যে অজয় দেবগনের মোমেন্টস গুলো, সেগুলো বেশি হাসি লাগছে আর কি। মানে যিনি রাম কাপুরের ওয়াইফ অ্যাকচুয়ালি, মানে রিয়েল লাইফে, তো উনি আর কি করছেন, তো ওনার সাথে মোমেন্টস গুলো বেশি ভালো লাগছে। বা জাভেদ জাফরির সাথে যে মোমেন্টস গুলো আছে, সেগুলো বেশ মজাদার আর কি। জাভেদ জাফরি এবারে বেশিক্ষণ থাকবে, আগের বারে যেরকম ছোট রোল ছিল পার্ট 1-এ, এবারে একটু বেশিক্ষণ থাকবে। তো মোমেন্টস গুলো আমার যথেষ্ট ভালো লেগেছে, এনজয় করেছি। কিন্তু ওই যে বললাম, ওই মিউজিকটা এক্সপেক্ট করছিলাম, ওই মিউজিকটা হেভি ছিল পার্ট 1-এ। ঠিক আছে, ওইটা আর কি ট্রেলার 2 তো, মানে এই পার্ট 2 এর ট্রেলারও এক্সপেক্ট করছিলাম। বাট আমার জন্য ওয়ার্ক করেছে, দেখা যাক ছবিটা কিরকম হয় এবং হাসাতে পারে কিনা।
সেটি দেখার মতো বিষয় হবে। এই ধরনের ছবি সচরাচর বলিউডে আমরা দেখি না, এখন প্রচন্ড বেশি অ্যাকশন সিনেমা ইত্যাদি এগুলো বেড়ে গেছে। এবার সেখানে যদি এরকম একটা ছবি, এই জনরার ছবি এসে আমাদেরকে এন্টারটেন করতে পারে, সেটা ভালোই লাগে দেখতে। আর আরো একটা ব্যাপার দেখুন, এর ডিরেক্টরের উপর ডিপেন্ড করে। সান অফ সর্দারে আমরা দেখতে পাচ্ছিলাম অজয় দেবগন পুরো স্লিপ ওয়াকিং করছিল, একেবারে এফর্ট দিয়ে অ্যাক্টিং করছিল, কিন্তু এখানে দেখুন পুরো ফ্রেশ লাগছে, ভালো লাগছে দেখতে আর কি। সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কিরকম লেগেছে দে প্যার দে 2 এর ট্রেলার? অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। এবার আমরা লাস্ট কথা বলবো হচ্ছে বাইসনের ট্রেলার নিয়ে, যেটা হচ্ছে মারি সেলভারাজের আপকামিং ছবি, যাতে ধ্রুব বিক্রম রয়েছে লিড চরিত্রে, অনুপমা রয়েছে যাকে ড্র্যাগন ছবিতে আপনারা দেখেছেন, আর এছাড়া প্রচুর ছবি করেছে ডিজে টিলু ইত্যাদি। এবার দেখুন, এটা স্পোর্টস ড্রামার যে টেমপ্লেটটা হয় সেটাকে আমরা দেখতে পাচ্ছি, যে একটা ছেলে একটা হার্ডশিপ ফেস করে, একটা রকম প্রবলেমেটিক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে এবং সেখান থেকে সে একটা স্পোর্টসম্যান হতে চাইছে, এবং তার মাঝে আর কি কি হার্ডলস পাচ্ছে, সেগুলোকে কিভাবে পার করছে এবং কিভাবে সে একটা স্পোর্টসম্যান হয়ে উঠছে। এটা তো নর্মাল স্পোর্টস ফিল্মের টেমপ্লেট, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এটা যে এখানে ব্যাকড্রপটা সেখানে 90s যে তামিলনাড়ুতে যে কাস্ট বেস যে ভায়োলেন্স, পলিটিক্যাল যে ভায়োলেন্স, সেই জিনিসপত্রগুলো ব্যাকড্রপে আমরা দেখতে পাচ্ছি, যেটা মারি সেলভারাজ পিয়ে রঞ্জিত যে সালপাট্টার মতো ছবি বানিয়েছিল, যেটা একটা স্পোর্টস ফিল্ম ছিল বক্সিং নিয়ে, বাট তার ব্যাকড্রপটার মধ্যে কাস্ট ইত্যাদি সেগুলোর একটা অ্যাঙ্গেল ছিল। তো সেইটাই আর কি এখানে এজ দিচ্ছে আর কি। তো সেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে খুব। এবং এখানে আমির সুলতানকেও দেখতে পাচ্ছি। আমির সুলতান নিজে ডিরেক্টর প্লাস অভিনেতাও, আপনারা দেখেছেন বড়া চেন্নাইতে। তো আমির সুলতানের চরিত্রটা অ্যাকচুয়ালি প্রথমে চিয়ান বিক্রমকে অফার করেছিল মারি সেলভারাজ, বাট চিয়ান বিক্রম বলেছে যে না, আমার ছেলে ছবিতে আমি থাকবো না, তাহলে ছবিটা আমার হয়ে যায়, লোকে আমার ভেবে এক্সপেক্ট করবে, তো আমি চাই যে অন্য কাউকে নাও। তো আমির সুলতান এবং মালায়ালাম একটা লাল, তাদের দুজনকে দেখতে পাচ্ছি। তো তাদের দুজনের পারফরমেন্স খুব ভালো লাগছে। এবং এখানে কোথাও পশুপতি, যে এর বাবা হয়েছে ধ্রুব বিক্রমের বাবা, পশুপতি দারুণ একজন অ্যাক্টর। তো সে আর কি ধ্রুব বিক্রমকে বারবার আটকাচ্ছে, সে বলছে যে না, তুই আমাকে মানে প্রমিস কর যে তুই এসবে যাবি না, এটা আমাদের মানে জন্য নয়, যেটা বাবা আর কি একটা জেনারেশনাল গ্যাপের জন্য এবং যে পলিটিক্যাল ভায়োলেন্স ইত্যাদির জন্য, সেটার জন্য ওকে বারণ করছে যে কাবাডি খেলো না। বাট ধ্রুব বিক্রম সেটাকে কিভাবে ওভারকাম করে যাচ্ছে সেইটা আমরা দেখতে পাচ্ছি। এবং কিছু কিছু মোমেন্টস আছে যেগুলো খুব র অ্যান্ড রিয়েল, এবং সেই জায়গায় পারফরমেন্সেস হেভি লাগছে। ধ্রুব বিক্রমকে তো পুরো চিয়ান বিক্রমের ইয়াং ভার্সন মনে হচ্ছে, হেভি লাগছে আয়নার সামনে স্পেশালি যেখানটা চেঁচাচ্ছে। তো পারফরমেন্স ওয়াইজ প্রত্যেকেরই খুব ভালো লাগছে এবং ব্যাকগ্রাউন্ডটা খুব মানে ইন্টারেস্টিং লাগছে। এবং কোথাও গিয়ে মারি সেলভারাজের প্রত্যেকটা ছবিতে একটা করে অ্যানিমালকে সে সিম্বল হিসেবে ইউজ করে। আপনারা যদি দেখেন, এই যে ধড়ক 2 এলো, ধড়ক 2 যে অরিজিনালটা, ওটা তো মারি সেলভারাজের প্রথম ছবি ছিল পেরুমাল, ওখানে দেখবেন একটা কুকুরকে দিয়ে ও সিম্বলাইজ করে। আবার যদি আপনি দেখেন কর্ণন দেখেন ধনুষের, ওই ছবিটার মধ্যে দেখবেন একটা ডঙ্কি, যখন ইন্টারভেলে ওই ধনুষ বাসটা ভাঙে তখন দেখবেন একটা ডঙ্কির পায়ে দড়ি বাঁধা আছে। তো ডঙ্কিটার পায়ে দড়িটাকে আগে ছাড়ায়, তারপরে গিয়ে ও বাসটা ভাঙে। তো ওইভাবে একটা করে করে অ্যানিমালও ইউজ করে, ঠিক আছে। তো সেইটা এখানে হচ্ছে বাইসন। ঠিক আছে, বাইসন কি সিম্বলাইজ করে? স্ট্রেংথ, ঠিক আছে, ডিটারমিনেশন। তো সেই জিনিসটাকে আর কি দেখাচ্ছে যে ওকে এই স্পোর্টসে সব রকম বাধা বিপত্তি পেরিয়ে স্পোর্টসে জিততে হবে, এবং তবেই কিন্তু ও নিজেদের এই যে অপারেশনের কথাটা, অপ্রেস লোকেদের কথাবার্তাগুলো দুনিয়ার সামনে পৌঁছে দিতে পারবে যদি সে স্পোর্টসে শাইন করতে পারে। তো সেই অ্যাঙ্গেলটা রয়েছে এখানে। এবং তার সাথে মারি সেলভারাজের আরেকটা এক্সট্রা ট্রিটমেন্ট আছে, যে মাঝে মাঝে ছবিটা নর্মাল একটা মেন স্ট্রিম গল্পের মতো চলতে চলতে হঠাৎ করে না মাঝে মাঝে একটা ম্যাজিক রিয়েলিজম ইত্যাদি সেরকম একটা জোনের মধ্যে চলে যায়। এটা আপনারা কর্ণন ছবিতেও দেখতে পাবেন, যে ওখানে কেউ মারা গেলে ওই গ্রামটার মধ্যে তারা যেন কাইন্ড অফ ডেমিগড হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় নেচে বেড়াচ্ছে ওই ছৌ নাচের মতো। সেই জিনিসপত্রগুলো খুব ইন্টারেস্টিং, দেখবেন কর্ণন ছবিটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো সেই ব্যাপারটা, একটা ম্যাজিক রিয়েলিজমের ব্যাপারটা, বা দেখবেন যে পেরুমালে ছিল যে কুকুর, ব্লু কালারের কুকুর এসে ওকে বাঁচাচ্ছে মানে ক্লাইম্যাক্সের দিকে গিয়ে। তো সেই যে ব্যাপারটা না, ম্যাজিক রিয়েলিজমের একটা অ্যাঙ্গেলও নিয়ে আসে, সেটা এখানেও আমরা দেখতে পাচ্ছি। মাঝে মাঝে দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাবস্ট্রাক্ট ফ্রেমস, তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা চিয়ান বিক্রম, এই ধ্রুব বিক্রমকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, ওই বাইসনের একটা কঙ্কাল পড়ে আছে, সেই শর্টস গুলো খুব ইন্টারেস্টিং লাগছে, সেগুলো একটা অ্যাবস্ট্রাক্ট অদ্ভুত শর্টস। এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কালার, যখন ভিজুয়াল দেখতে পাচ্ছি সেখানে দেখছি পশুপতি ধ্রুব বিক্রমকে আটকাচ্ছে, আবার অন্যদিকে যখন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখতে পাচ্ছি তখন দেখছি যে পশুপতি ওকে ট্রেন করছে। তো মাইট বি সেটা ক্লাইম্যাক্সের দিকেও হতে পারে, বা হয়তো ধ্রুব বিক্রম ভাবছে ব্যাপারটা, সেটাও হতে পারে। দেখা যাক সেগুলো কিরকম ভাবে ও দেখায়। তো সেই অ্যাঙ্গেলটাও রয়েছে। তো মারি সেলভারাজের যা যা সিগনেচার সেগুলোও দেখতে পাচ্ছি, তার সাথে একটা স্ট্রং ব্যাকড্রপ রয়েছে। এবং অনুপমা পরমেশ্বরনকেও কিন্তু খুব ভালো লাগছে ধ্রুব বিক্রমের সাথে, তার পারফরমেন্সও বেশ অন্যরকম লাগছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। 2 ঘন্টা 48 মিনিট রান টাইম। সামনে প্রদীপের ডুড রয়েছে, যেটা 2 ঘন্টা 19 মিনিট রান টাইম। এবারে দিওয়ালিতে তামিল বক্স অফিসে 3টে ইয়াং হিরো, একদিকে ডিজেল বলে ছবিটা রয়েছে, একদিকে বাইসন রয়েছে, একদিকে ডুড রয়েছে। এবার দেখা যাক তামিল বক্স অফিস নেক্সট আপকামিং সুপারস্টার কে হয় এবং কে দিওয়ালিতে তামিল বক্স অফিসে হেভি কালেকশন হয়। তো দেখুন ওদের কত নতুন নতুন হিরো, এবং এবারে কোনো বড় সুপারস্টারের ছবি দিওয়ালিতে নেই। এবার দেখা যাক নতুনদের মধ্যে কে উঠে আসে। প্রদীপেরই চান্স বেশি রয়েছে, বিকজ ডুডের গান ইত্যাদি এবং ডুড যে ভাইবের ছবি,
ফেস্টিভ্যালের সাথে বেশি ভালো যায়। বাট তামিল অডিয়েন্স কিন্তু মারি সেলভারাজ কিন্তু 100% ট্র্যাক রেকর্ড, ঠিক আছে, কোনোদিনও ছবি ফ্লপ দেয়নি এবং ওর ছবি দেখা কিন্তু একটা হিউজ অডিয়েন্স আছে, ঠিক আছে। তো দেখা যাক আর কি এই ছবিটা কিরকম ব্যবসা করে, বাইসন যেতে নাকি ডুড যেতে নাকি ডিজেল যেতে। ডিজেলের মানে আমি জানি না, যে ডিরেক্টর আগে কাজ দেখিনি তো সেটা বলতে পারবো না সেই জন্য, বাট দেখা যাক ডিজেল এবং ডুডের মধ্যে কে, সরি মানে বাইসন এবং ডুডের মধ্যে কে এগিয়ে থাকে। সো আপনারা যদি ট্রেলারটা দেখেছেন আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।